করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরের নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণ উদ্দেশ্যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হবে, ঐতিহাসিক সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে, বলেছেন রুহুল কবির রিজভী। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকের ফলে রাজনৈতিক পরিমণ্ডলে আস্থার পরিবেশ তৈরির আশা রাজনৈতিক বিশ্লেষকদের। বৈঠককে ইতিবাচক বলছে এনসিপি। দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করবে আজ থেকে। শুক্রবারের পর থেকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণ উদ্দেশ্যে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। আগামী রবিবারের মধ্যে সারা দেশে করোনা শনাক্তের 10,000 টেস্টিং কিট হাসপাতালগুলোতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। আবারও বাড়ছে প্রাণঘাতী মহামারী করোনার প্রকোপ। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 158 জন, আর জুন মাসের প্রথম 10 দিনেই আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস এবার ফিরেছে JN1 ভেরিয়েন্ট হয়ে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এরই মধ্যে চিহ্নিত হয়েছে ভাইরাসটির কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট। তাই টেস্টিং কিট আমদানির পাশাপাশি মহামারী সামাল দিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলতো এবং RT-PCR ছিল 162 এবং বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা কার্য সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনার সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ বিমানবন্দরের IHR ডেস্কগুলোতে নজরদারি করার কথা জানান তিনি। সেই সাথে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে। তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতেছি। গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য, যেখানে সমাবেশ বেশি হবে গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য ডিজি জানান, সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই ফ্লো নাজাল কনোলা, ভেন্টিলেটর, ICU ও HDU সুবিধা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। আমরা আরো জনসচেতনতা বাড়াতে চাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবং আপনারা জানেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। স্থানীয় সময় সকাল 9টায় তাদের এই সাক্ষাৎ হয়। বৈঠকে আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে তাদের। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিয়েটিস বাজপাই। যুক্তরাজ্য সফরে দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানান, এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনা পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক পড়ে গেছে বলেও মন্তব্য তার। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে, গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে, এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি, আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠকে রাজনীতির জন্য ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আল মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে 5 আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে, বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর পঞ্চম দিনেও কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো, তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই বেশি। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। কমলাপুরে দু ধরনের যাত্রীদেরই ভিড় দেখা গেছে। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন। সকাল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুব বেশি নয়। এদিকে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়তে শুরু করায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার নির্দেশনা থাকলেও খুব একটা পালন করছে না যাত্রীরা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না যাত্রী ও ট্রেনের কর্মকর্তারা। এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম, তবে জরুরি বিভাগ ছাড়া মিলছে না চিকিৎসা সেবা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা। কর্মরত স্টাফদের অভিযোগ, সুস্থ হয়েও জুলাই আন্দোলনে আহতদের কেউ কেউ অবস্থান করছে হাসপাতালে। আল মাসুম সবুজের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, অল্প খরচে চোখের উন্নত চিকিৎসার জন্য যেখানে জড়ো হন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গেল 27 মে জুলাই আন্দোলনে আহত রোগীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হাসপাতালটিতে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। 2 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুরোদমে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। জরুরি বিভাগ ছাড়া বন্ধ সকল সেবাদান। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডাক্তার আসবে বলছে, দেখবে আমাদেরকে, ওনারা কি ফাইল দিবে, ফাইলে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর কি। কিন্তু আমাদের
রোগীর চিকিৎসা এমনি দ্রুতই দরকার। এই যে আমার বাচ্চা 6 ঘন্টার মধ্যে ওটি করার দরকার ছিল, কিন্তু সকল ইতে বন্ধ ছিল। রোজার মনে করেন ঈদের কারণে বন্ধ, তারপরে এই জায়গায় আইসি প্রাইভেটগুলো সব বন্ধ, এই জায়গায় আইসি এই জায়গায়ও নাই, ডাক্তার নাই, এজন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এদিকে হাসপাতালটির স্টাফদের দাবি, জুলাই আন্দোলনে আহত অনেক রোগী এরই মাঝে সেরে উঠেছেন, তবুও ছাড়ছে না হাসপাতালের বেড। আছে ইচ্ছামতো জীবনযাপনের অভিযোগও। হোটেল মতো খুলে রাখছে, উপরে গান বাজনা করে, গান বাজনা চলে। এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কি ভাই? পরিচালক, আমি ছোট কর্মচারী, আমি কি পদক্ষেপ নিব? এটা যা কিছু করে ডাক্তাররা করবে, প্রফেসররা করবে। গান বাজনা হয়, খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে হয়। জানা গেছে আগামী শনিবার থেকে ফের পুরোদমে চালু হবে হাসপাতালটির কার্যক্রম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দেশের অধিকাংশ এলাকায় আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, তবে পশ্চিমাঞ্চলে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, তাই গরম কমছে না। তবে আগামী শুক্রবারের পর থেকে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠবে, তখন দেশ জুড়ে বৃষ্টি বাড়বে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক এলাকায় তখন ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে সে সময় তাপমাত্রা কমে দেশ জুড়ে আরামদায়ক আবহাওয়া বিরাজ করবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যেটা আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এসব কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এই বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ভাঙন কবলিত জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে বলেছেন তিনি। কোরবানির আগে চট্টগ্রামের 4.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল আড়তদাররা। তবে জেলা উপজেলা থেকে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 4,15,351 পিস চামড়া। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম মহানগরী থেকে 1,78,300 পিস এবং বিভিন্ন উপজেলা থেকে 1,74,051 পিস গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে। শুধু চট্টগ্রাম জেলা থেকে 3,52,351টি গরুর চামড়া, 10,500টি মহিষ ও 52,500টি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে 17,53,732টি পশু কোরবানি হয়েছে। কোরবানির পর কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেন মৌসুমী ব্যবসায়ীরা। সংগৃহীত চামড়া নিয়ে যাওয়ার পর নগরের আতুরা ডিপো এলাকায় চামড়া আড়তদারে রাখা হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন। সরকারের ঘোষণা অনুযায়ী ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 55 থেকে 60 টাকা। এবার ঈদুল আজহায় সিলেটে প্রায় 80,000 পশু কোরবানি হয়েছে। এসব কোরবানির সিংহভাগ চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন কাউমি ও হাফিজিয়া মাদ্রাসা। তবে চামড়ার বাজার মূল্য কম থাকায় বড় ধরনের লোকসানের মুখে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ঢাকার ট্যানারি মালিকদের কাছে সিলেটের চামড়া ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এবছর বকেয়ার মাত্র 10% পরিশোধ করেছেন ট্যানারি মালিকরা। এতে করে আর্থিক সংকটে পড়েছেন সিলেটের খুচরা ও পাইকারি চামড়া ব্যবসায়ীরা। অনেকে ঋণখেলাপি হয়ে পড়েছেন। ফলে এবছর চামড়া সংগ্রহ কমে গেছে। চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণসহ শ্রমিক মজুরি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লোকসান আরও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর চামড়া কিনা লাগে পুরানো টাকা পাওয়ার চাইতে, কিন্তু আমরা বারবারই প্রতারিত, পুরানো টাকা পাওয়ার কোনো সিস্টেমই নেই। এখন তারা ট্রেনারি ট্রান্সফার করে নিছে হেমায়তপুর, ওই জায়গায় কোনো কথা করার সিস্টেম নাই।
কিন্তু আমরা পুরানো টাকার আশা চামড়াটা লওয়া লাগে, তাও ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে। লেবার করছো, লবণ করছো, এটা প্রতিদিন আমরা নিজের পকেট দিয়ে বহন করিয়া পকেট টাকাটা আদারের চেষ্টা করি, কিন্তু আইটা আদারের চেষ্টা করা যায় না। চামড়ার ব্যবসা করতে হইলে ভাই আমরা লোন তোলা লাগে, অনেক ব্যাংক আমরা লোন করছি, করলে আমরা এই ব্যবসা দিয়ে লোন দিতাম পাই না। আমরা মামলা টামলা দিয়া হয়রানি করতেছে সরকারে। এখন যদি আমরা সরকারে কোনো রকম সাহায্য হয় আর আমরা চামড়াটার দাম বাড়ে, তা আমরা ব্যবসায়ী অকল খুশি হইমু, সন্তুষ্ট পাইমু। 200-250 চামড়ার ব্যবসায়ী মানুষ ছিল, এখন আমরা হাতে গোনায় মানুষ 25 থেকে 30 জন মানুষের চামড়ার ব্যবসা করেছি। এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে, আপনারা জানেন, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। চামড়া ব্যবসার সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও হত্যা মামলায় নারী আসামিসহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর বন্দর এবং ফেনী সদর থানা এলাকায় অভিযান চালানো হয় বলে র্যাব 7 জানায়। অভিযানে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলায় আসামি সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলার আসামি মনসুরা আক্তার মনি এবং মাহফুজা আক্তার চাঁদনীকে নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকলিয়ার তক্তাপুর এলাকা থেকে 27 কেজি গাঁজা ও 155 পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় আরও 3 জনকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামের স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগর ভবনের সম্মেলন কক্ষে এক জরুরি প্রস্তুতি সভায় মেয়র জনগণকে সচেতন থাকার এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। ময়মনসিংহের ভালুকা উপজেলার সাবেক সংসদ সদস্য মরহুম আমানুল্লাহ চৌধুরীর 11তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ফুলপুর মহিলা কলেজ প্রাঙ্গণে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। উপদেষ্টা আসিফ মাহমুদের পিএসের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান। বগুড়া বিভাগ চাই, এই দাবিতে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জনপদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। এছাড়া বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠন ও ঘোষণার দাবিও জানানো হয় এ সময়। রাজশাহীর নন্দনগাছি স্টেশনে 4টি ট্রেনের যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে গ্রামবাসী। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। দাবি মানা না হলে আগামী 20 জুন আবারও রেলপথ অবরোধের ঘোষণা দেয় এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জে অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণ না করা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে গোবরাতলা ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারেই কর্মসূচি হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আমরা বিএনপি পরিবারের ব্যানারে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়। ঝালকাঠির কাঠালিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও তার দলবলের বিরুদ্ধে এক পর্যটককে তার শিশুর সামনে মারধরের অভিযোগ এনে এর প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় ছৈলারচর পর্যটন কেন্দ্রের ডিসি লেকের সামনের রাস্তায় এই কর্মসূচি হয়।
মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়ার শ্রীনদী বাজারে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ও এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিধবা নারী স্বপ্না আক্তার। এ সময় তিনি অভিযোগ করেন, রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সরমঙ্গল এলাকায় নিজ জমিতে ঘর তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। সমাজের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নরসিংদীতে আলোচনা সভা করেছে হাইরমারা ইউনিয়নের যুব সমাজ। হাইরমারা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। ফেলে আসা অতীতের সোনালী দিনগুলোর স্মৃতিচারণের মধ্য দিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুণাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক, সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে, বলেছে রুহুল কবির রিজভী। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের অনুষ্ঠিত বৈঠকের ফলে রাজনৈতিক পরিমণ্ডলে আস্থার পরিবেশ তৈরির আশা রাজনৈতিক বিশ্লেষকদের। বৈঠকে ইতিবাচক বলছে এনসিপি। দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করবে আজ থেকে। শুক্রবারের পর থেকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।